আওয়ামী লীগের সামনে যত শত্রু, আমাদের অনুষ্ঠানের শিরোনাম। নতুন তো করে বলার কিছু নাই, কিন্তু নতুন নতুন হুমকি আসতেছে। অ্যাটর্নি জেনারেল সর্বশেষ যে হুমকি দিয়েছে সেটা মনে করে দিই। আমি নিশ্চিতভাবে বলবো সেও অপরাধে সম্পৃক্ত হচ্ছে এবং সে আওয়ামী লীগ একটি নিষিদ্ধ সত্তার নাম। এই নিষিদ্ধ সত্তার সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যদি কেউ ভূমিকা পালন করে, তাহলে আমি নিশ্চিতভাবে বলবো সেও অপরাধে সম্পৃক্ত হচ্ছে এবং সে অপরাধের জন্য তাকে যথাযথভাবে আইনের আওতায় আনার যথেষ্ট সুযোগ আছে এবং আনা হবে। তিনি সাবেক মিছিল করবে, মিটিং করবে, ঘর থেকে বাহির করে করে ধরে আনবো। কিন্তু সাবধান করে দিচ্ছি, থাকেন থাকেন, আমাদেরকে কুসাইয়েন না। তিনি আপনার চট্টগ্রাম, ওনারা ভয় দেখাচ্ছেন প্রতিদিন। আপনি দুজন মহান ব্যক্তির উদ্ধৃতি শোনালেন। প্রথম জন সাবেক অ্যাটর্নি, যিনি এখন বলছেন যে আওয়ামী লীগ একটি নিষিদ্ধ সত্তার নাম। এই ভদ্রলোক নির্বাচনের আগে একেবারে লাউড এন্ড ক্লিয়ারলি বলেছিলেন যে আওয়ামী লীগের একটা বিশাল গণতান্ত্রিক ঐতিহ্য আছে, তারা এই দেশের রাজনীতি করবে এবং সেটা আমরা দেখব ভোটের জন্য। অর্থাৎ এটা হচ্ছে মুনাফিকি, প্রতারণা। পরের নাম যাকে দেখালেন আমাদের চট্টগ্রামের পটিয়ার এই ভাগবাটোয়ারা নির্বাচনের এমপি, তার কথা আপনার মনে থাকার কথা, তিনি বাংলাদেশের সবচেয়ে বিতর্কিত ব্যবসায়ী। 5 আগস্টের পরে SRM এর গাড়িগুলো রক্ষার দায়িত্ব নিয়েছিলেন, সেই কারণে বিএনপিতে ব্যাপক সমালোচিত হয়েছিলেন। তিনিও আজ বিপ্লবী হয়েছেন। তাকে শুধু এটুকু বলবো যে আওয়ামী লীগের 15.5 বছরে একটি দৃষ্টান্ত দেখান যে আওয়ামী লীগ এরকম বক্তব্য কোথাও দিয়েছিল কিনা, যে মিছিল করবেন, ঘর থেকে বের করে করে মারব। এটা একটা বিষয়। দ্বিতীয় বিষয়টা হচ্ছে কি, এই যে তারা হুমকি ধামকি দিচ্ছে, নিষিদ্ধ সত্তার কথা বলছে, এই নিষিদ্ধ সত্তা এটা বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে মনে করে কিনা, অথবা তাদের হুমকি দামকিতে আওয়ামী লীগ, বঙ্গবন্ধুর কর্মীরা, সৈনিকরা, শেখ হাসিনার কর্মীরা ভীত আতঙ্কিত হয়ে ঘরের মধ্যে ঢুকে পড়েছে কিনা। পড়েনি। কারণ জানেন, আমি একটা কথা সব সময় বলি, পলিটিক্স আইন মেনে হয় না, পলিটিক্স আইন তৈরি করে। আওয়ামী লীগকে বিচার না হওয়া পর্যন্ত কার্যক্রম বন্ধ, এই অধ্যাদেশটি আমি আশা করেছিলাম। যদিও বা বিএনপির জন্ম সামরিক গহ্বরে, তবু এটা স্বীকার করতে হবে 82 পরবর্তী সময়ে তারা স্বৈরাচার বিরোধী গণতান্ত্রিক লড়াই ছিল এবং নির্বাচনের আগে তাদের মহাসচিব, ইভেন নির্বাচনের পরে তাদের চেয়ারম্যান, যিনি পরবর্তী প্রধানমন্ত্রী, তিনিও বলেছিলেন কোন দলের রাজনীতি নিষিদ্ধ করা আমাদের কাজ নয়। কিন্তু ওই যে সামরিক গহ্বরে জন্ম, কয়লা ধুলে মরা যায় না, তারা ওই তাদের বাবা মপ সম্রাট ইউনূসের অধ্যাদেশকে আইনে পরিণত করে বাংলাদেশের ইতিহাসে একটি কলঙ্কজনক অধ্যায় শুধু রচনা করেনি, তারা নিজেদের ভবিষ্যৎকে অন্ধকারময় করে তুলছে। এবং এটি কিন্তু এই যে অন্ধকারময় করে তুলছে, আমি এটা তাদেরকে কিন্তু ভয় দেখাচ্ছি না, অথবা আমরা বলছি না যে আমরা সুযোগ পেলে প্রতিশোধ নেব, সেটাও বলছি না। অন্ধকার কখন হয় জানেন? যখন মানুষ মুখ ফিরিয়ে নেয়। মানুষ তাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে এটা বুঝতে পেরেই আওয়ামী লীগকে নির্বাচনে আসতে দেয়। এবং আওয়ামী লীগের প্রতি মানুষ কি পরিমাণ আওয়ামী লীগের দিকে চেয়ে আছে তীর্থের কাকের মতো, সেটি বোঝানোর জন্য আমি ছোট্ট দুটি ঘটনা বলি। আপনার মনে থাকার কথা, মাস 6 আগে ঢাকায় আওয়ামী লীগের পক্ষে একটা মিছিল হয়েছিল। সেই মিছিলে পুলিশ হামলা পরিচালনা করলো এবং জামাত বিএনপির মব সন্ত্রাসীরা মব সন্ত্রাস করলো। কিছু মিছিলের কর্মী একটা বাস উঠে গিয়েছিল, বাস থামিয়ে পুলিশ সেটা যখন তাদেরকে তল্লাশি চালাচ্ছিল, তখন একজন মা
তার কোলের সন্তানকে নিয়ে পুলিশের সামনে প্রতিরোধের দেয়াল হয়ে দাঁড়িয়ে গেল। উনি ভাবলেন না যে আমার বিপদ হতে পারে, এবং তিনি বলেছেন না, এখানে কেউ ঢুকেনি। আমি নিশ্চিত করে বলতে পারি সে মাটি আওয়ামী লীগের কেউ নয়, কারণ সে মনে করেছে এই যে তারা মিছিল করছে এটা তাদের অধিকার, এই যে তারা মিছিল করছে এটা তারা করতে পারে, তারা এই দেশের নাগরিক, এই যে তাদের নিষিদ্ধ করেছে এটা অন্যায়, এটা মানি না। এবং গত সপ্তাহে চট্টগ্রামে 3-4টি মিছিল। আপনার কথায় যাবো, এমন একটা মা দেখি আর কি। মা এই মুহূর্তে যারা যুদ্ধ করতেছে রাজপথে, আমি সেই লাখো বাঙালির মা। আমার চার ছেলে নাতিপুতি সহ শেখ হাসিনার জন্য আমি উৎসর্গ করে দিলাম। শেখ হাসিনা বাংলাদেশে আসবে ফিরে বীরের বেশে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আচ্ছা, এবং আমি এই মাকে নিয়ে আর একটা গল্প না, একটা সত্য ঘটনা বলবো। যেমন ধরুন, চট্টগ্রামে 5-6টা মিছিল হলো। মিছিলের পরে আমি জানতে পারলাম যখনই হয়তো পুলিশ তাদের গ্রেপ্তার করতে পারে, তখন অসংখ্য রিক্সাওয়ালা এবং সিএনজিওয়ালা মিছিলে থাকা কর্মীদের ডাকছে যে ভাই তাড়াতাড়ি আমার গাড়িতে ওঠেন। কেন? তাদের নিরাপদে পৌঁছে দেওয়ার জন্য। এই বার্তাটা যদি এই আইনমন্ত্রী হৃদয়ঙ্গম করতেন, এই বার্তাটা যদি এনাম সাহেব বুঝতেন, এই অর্বাচীন নন পলিটিক্যাল বক্তব্য দিতেন না। যদিও বা তাদের দলটাই তো নন পলিটিক্যাল। এই যে মাকে দেখালেন না, এই মার বক্তব্যটা আমি শুনেছি। এই মার মতো অসংখ্য মায়ের কারণে আমরা 71 সালে স্বাধীনতা পেয়েছি। আপনার মনে আছে আমাদের মা, আমাদের নির্যাতিতা মা জাহানারা ইমামের কথা? আপনি কি ভুলে গিয়েছেন শহীদ আজাদের মায়ের কথা? আজাদ সোনার চামচ মুখে জন্ম নেয় একটা ছেলে। ঢাকার মগবাজারে 2 বিঘা জমির উপর ছিল তাদের বাড়ি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করা সদ্য তরুণ, খুব মা ভক্ত ছিল। বন্ধুরা যখন একে একে যুদ্ধে যাচ্ছিল, সেও এসে মার কাছে যুদ্ধের অনুমতি চেয়েছিল। মা বলল অবশ্যই যাবি, যুদ্ধে যাবে। যুদ্ধে দিয়েছিল। তাদের গেরিলা অপারেশনে যখন পাক দস্যুদের অন্তরাত্মা শুকিয়ে যাচ্ছিল, ভয়ে চলাচল সীমিত হয়ে আসছিল, তখন কিছু আলবদর রাজাকার শহীদ আজাদকে ধরিয়ে দিয়েছিল। মার কাছে খবর এসেছিল যে তার সন্তান রমনা থানায় বন্দী। মা ছুটে গিয়েছিলেন। মাকে পেয়ে জড়িয়ে ধরে ছেলে হু হু করে কাঁদছিল, বলছিল মা ওরা এত মারে সহ্য করতে পারে না। মা বলছে বাবা কি জানতে চাই, কেন মারে? জানতে চাই আমার বন্ধুরা কোথায়। মা উদ্বিগ্ন হয়ে বলে বাবা তুই কি কারো নাম বলেছিস? বল মা আমি বলিনি। খবরদার বাবা বলবি না, যত মারুক সহ্য কর, আমি যেমন তোর মা, এই দেশটাও তোর মা। তারপর বলেছিল মা জানো অনেকদিন ভাত খায়নি, ওরা আমাকে ফ্লোরে শুয়ে রাখে, বিছনায় শুতে দেয় না। যখনই মায়ের কানে আসলো ছেলে অনেকদিন খেতে পারেনি, বললো যে ঠিক আছে বাবা আমি তোর জন্য কালকে রান্না করা খাবার নিয়ে আসবো। তারপর দিন মা নিজে বাজারে যায়, ছেলের পছন্দের খাবার করে রান্না করে দুপুর হবার আগেই টিফিন ক্যারিয়ার করে ছোটে সেই রমনা থানায়। কিন্তু আজাদ নেই। দুপুর গড়িয়ে বিকাল হয়, বিকাল গড়িয়ে সন্ধ্যা, সন্ধ্যা গড়িয়ে রাত, আজাদ ফিরে আসে না। আজাদ আর কোনোদিন ফিরে আসেনি। এই প্রজন্ম জানে না বাড়ি ভাই, এরপর থেকে শহীদ আজাদের মা যতদিন বেঁচে ছিলেন আর কোনোদিন ভাত খায়নি, তার সন্তানকে ভাত খাওয়াতে পারেনি বলে। কোনোদিন বিছনায় শোয়নি, তার সন্তান বিছনায় ছিল না বলে ফ্লোরে শুতে। এই যে মাটা দেখালেন না, সে আমাদের কাছে নতুন একজন আজাদের মা। আজাদের আত্মদান যেমন বৃথা যায়নি, রক্তের এক বহতার নদী পেরিয়ে আমরা যেমন স্বাধীনতা পেয়েছি, এই মাদের কারণেই এই সংকট মুক্তি হবে। এই ভয়, এই থ্রেট, এই হুঙ্কার শুধু ব্যর্থতায় পর্যবসিত হবে না, এগুলো তাদের জন্য বুমেরাং হবে। আমি বলে দিলাম, এটা বুমেরাং আমরা প্রতিশোধের রাজনীতি করার জন্য করবো না, বাংলার মানুষ করবে। আজকে মানুষের কাছে একটা বিষয় ক্রিস্টাল ক্লিয়ার যে 5ই আগস্ট এটা কোনো গণ অভ্যুত্থান ছিল না, এটা ছিল পরিকল্পিত ষড়যন্ত্র।
কতটা প্রমাণ দেখবেন? প্রমাণটা যখন অটোমেটিকলি শুরু হয়ে গেল 5 আগস্টের পরে, 8 তারিখে সরকার গঠন হলো, সেই সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা যখন বললেন যেই রেঞ্জের বুলেটে গুলি করা হয়েছে সে বুলেট পুলিশ ব্যবহার করে না, তাদের মধ্যে সততা থাকলে এটা যদি গণ অভ্যুত্থান হতো তারা সেটাকে তদন্ত করে দেখতেন আসলে কিনা। কিন্তু কি করলো, ওভারনাইট তাকে মন্ত্রণালয় থেকে সরিয়ে দেওয়া হলো, মুখে কুলুপ এঁটে দেওয়া হলো যেন কোনো কথা বলতে না পারে। এখানে শেষ? এখানে শেষ নয়। কোথায় কোন অজপাড়াগা রংপুরে, সেখানে মব সম্রাট ইউনূস আবু সাইদের কবর জিয়ারত করতে চাই, সেখানে প্রধানমন্ত্রী তারেক রহমান তার কবর জিয়ারত করতে চাই। আবু সাইদের মতো মুগ্ধ তো শহীদ হয়েছে, মুগ্ধের কবরে কেউ যায় না কেন? সাংবাদিকরাও কেউ লেখে না কেন মুগ্ধের কবর কোথায়? মুগ্ধ নামে আদৌ কি কেউ মারা গিয়েছে? তাহলে যে পত্রিকা প্রকাশিত হলো মুগ্ধকে ইউরোপের একটি দেশে দেখা গেছে, এটি কি সত্য? তাহলে বুঝতেছেন কি মেটিকুলাস ডিজাইন। বলা হলো পুলিশের গুলিতে আবু সাইদের বুক ঝাঁঝার হয়ে গিয়েছে, কিন্তু তাদের আমলে তাদের ডাক্তার রিপোর্ট দিল ময়না তদন্তের যে আবু সাইদের গায়ে গুলির চিহ্ন নেই, তাকে পেছন থেকে যে আঘাত করা হয়েছে সে আঘাতে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে। আমি ধরে নিলাম পুলিশের গুলিতে, তাকে গুলি করা হয়েছে 3:30টার দিকে, তাহলে রাত 8:30টায় তাকে কেন হাসপাতালে নেওয়া হলো? এই 5 ঘন্টা তাকে কারা আটকে রেখে তিল তিল করে মৃত্যুর দিকে ঠেলে দিল। এই যে ষড়যন্ত্র, এটা যত দিন যাচ্ছে তত স্পষ্ট হচ্ছে, যত দিন যাচ্ছে তত প্রস্ফুটিত হচ্ছে দিনের আলোর মতোই। এই জন্যই আপনি যে বলছেন আওয়ামী লীগের যত শত্রু, যত মানুষ এটা বুঝছে তাদের অবস্থান থেকে সরে আসছে। অসংখ্য সেলিব্রিটি যারা 5 আগস্ট আন্দোলনে ছিল, যাদের ইমোশনাল ব্ল্যাকমেলিং করা হয়েছিল, তারা আজকে বলছে যে আমরা এই বাংলাদেশের জন্য আন্দোলন করিনি। এটা যখন দিনের আলোর মতো স্পষ্ট হচ্ছে তখন তারা আওয়ামী লীগের সামনে শত্রু হয়ে দাঁড়াচ্ছে। কিন্তু শত্রু হচ্ছে কারা? রাজনৈতিক প্রতিপক্ষরা। দুর্ভাগ্যজনকভাবে ওরা রাজনৈতিকভাবে আওয়ামী লীগকে মোকাবেলা করতে ব্যর্থ বলেই ওরা 2004 সালের 21 আগস্ট ঘটিয়েছিল। রাজনৈতিক প্রতিপক্ষকে আপনি ক্ষমতা থাকলে নির্মূল করেন রাজনীতির মাধ্যমে, শারীরিকভাবে নয়। তো যারা রাজনৈতিক প্রতিপক্ষকে রাজনীতি দিয়ে মোকাবেলা করতে ব্যর্থ হয়, তারাই রাজনৈতিক প্রতিপক্ষকে কখনো আইনের মার পেছে, কখনো গুলি দিয়ে, কখনো অন্য অস্ত্র দিয়ে নিশ্চিহ্ন করতে চায়। এরা আওয়ামী লীগের শত্রু। কিন্তু বাংলাদেশের মানুষ আজ আওয়ামী লীগের বন্ধু হয়ে দাঁড়িয়েছে। বন্ধু হয়ে দাঁড়িয়েছে তার আমি 2টি প্রমাণ দিলাম। এখন কেউ যদি শুনে যে এই ছেলেটা ছাত্রলীগ করে, তখন তাকে কিভাবে নিরাপদে রাখবে মানুষ, এটা মানুষ চিন্তা করছে। এই সংকটকালীন সময়ে ছাত্রলীগের বন্ধুরা আবারও জীবনের ঝুঁকি নিয়ে গ্রামে কৃষকের ধান কেটে করে পৌঁছে দিচ্ছে। এই যে মানুষের প্রতি ভালোবাসা, মানুষ তার প্রতিদান দেওয়া শুরু করেছে। এই প্রতিদান দেওয়ার মাত্রা যত বাড়ছে, আওয়ামী লীগের রাজনৈতিক প্রতিপক্ষ, যাদের রাজনীতি বলতে কিছু নাই, যাদের রাজনীতি হচ্ছে কনস্পিরেসি, যাদের রাজনীতি হচ্ছে মিথ্যাচার, যাদের রাজনীতি হচ্ছে মুনাফিকি, তারা আজকে আওয়ামী লীগের সামনে শত্রু হয়ে দাঁড়িয়েছে। বাট আমরা সেগুলাকে থোড়াই কেয়ার করি। আওয়ামী লীগ কি এই পরিস্থিতি কেস করতে পারছে? দেখুন, এই প্রশ্নটি আজকে সর্বত্র উচ্চারিত হচ্ছে। অনেকে বলছে যে 9 মাসে দেশ স্বাধীন হলো, তাহলে 20 মাস হয়ে গেল, এখনো আওয়ামী লীগ ফিরছে না কেন? অনেকে বলছেন যে আওয়ামী লীগ ফিরতে আর কতদিন লাগবে, 2 বছর তো দেখলাম, আর কত? এখানে আমি তাদেরকে একটা জিনিস মনে করিয়ে দিই। আমি কোনো আত্মপক্ষ সমর্থনের কথা বলছি না, আমি বাস্তবতার কথা মাথায় রাখছি। দেখুন, 90 সালের আন্দোলনের কথা বলা হয়, 69 গণ অভ্যুত্থানের কথা বলা হয়, হ্যাঁ, 96 আন্দোলনের কথা বলা হয়। আচ্ছা, বাড়িবে প্রেক্ষাপটটা কি এক? অবশ্যই এক না। স্বাধীনতা পূর্ববর্তী সময়ে আওয়ামী লীগের একটা প্রেক্ষাপট ছিল, তখন গ্রেপ্তার করা হতো আওয়ামী লীগ নেতাদের। গ্রেপ্তার করতে করতে অবস্থা এমন হয়েছিল যে কোনো পুরুষ ছিল না যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব নেবে। আমেনা বেগমকে ভারপ্রাপ্ত সভাপতি করা হয়েছে, একজন মহিলাকে ডেকে। কিন্তু তখন গ্রেপ্তার করা হতো, কিন্তু তখন জেলের ভিতরে এভাবে হত্যা করা হতো না। এই যে গতকাল আমাদের ছাত্রলীগের আরেকটা বন্ধুকে মেরে ফেলা হলো,
তাকে কলাবাগান থানায় একটা মিছিল করতে গিয়ে বিএনপি সন্ত্রাসীরা ধরিয়ে দিয়েছিল, তার উপরে মিলিটারি নির্মম নির্যাতন করেছে, পরে থানায় হ্যান্ড ওভার করার পরে থানা তার উপর নির্যাতন করেছে, এবং সে তার পকেটের 2,500 টাকা দিয়ে থানার কে আকুতি মিনতি করেছিল, আমার প্রচন্ড ক্ষুধা, আমার একটু খেতে দেয়নি। ডাক্তার ওষুধ প্রেসক্রাইব করেছিল, সে ওষুধ খেতে দেয়নি। শেষ পর্যন্ত সেই 8.5 মাস পরে কারাগার থেকে বের হওয়ার পরও ওই নিপীড়ন, নির্যাতন এবং মেডিসিনহীনতার ধারাবাহিকতায় মৃত্যুর কুলে ঢলে পড়ল। এই পর্যন্ত 143 জন বঙ্গবন্ধুর আদর্শ সৈনিক কারাগারে নির্যাতনের শিকার হয়ে মৃত্যুকে আলিঙ্গন করেছে। প্রেক্ষাপটটা ভিন্ন। এই প্রেক্ষাপটটা হজম করতে, এই প্রেক্ষাপটটা মোকাবেলা করতে অবশ্যই একটু সময়ের দরকার, এটা হুট করে হবে না। এবং এই সময় আজকে এই প্রেক্ষাপটটা মানুষ অনুধাবন করতে পারছে বলে আমি যে উদাহরণগুলো আপনাকে দিলাম, মানুষ আজকে আওয়ামী লীগের পক্ষে দাঁড়াচ্ছে। আজকে কোথায় গিয়েছে দেশটা, যে আপনার বড় বড় ব্যবসায়ী, ছোটদের কথা বাদে দিলাম, তারাই বলছে যে, আমি কিছুদিন আগে দেখলাম যে বাংলাদেশ বিকেএমই টেক্সটাইল মিলস কর্পোরেশনের যিনি প্রেসিডেন্ট ছিলেন, যার বাবা একসময় বিএনপি এমপি ছিলেন, তিনি বলছেন যে চাঁদাটা এমন ভাবে চাই মনে হয় সে ফ্যাক্টরির মালিক, আমি বোধহয় ম্যানেজার। এর মানে কি? অর্থাৎ আমি এই চাঁদার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চাই, আমি শেখ হাসিনার আমলে ফেরত যেতে চাই, যখন এরকম চাঁদাবাজিটা ছিল না। হ্যাঁ, আজকে এখনো সে পুরনো ন্যারেটিভ। যখন থামে 3.5 শতাধিক শিশুর মৃত্যু হয়েছে, তখন এই জুলাই জঙ্গিরা বলছে যে হাম টাম দিয়ে লাভ নেই, আমার জুলাই সনদ চাই। কেন জুলাই সনদ চাই জানেন? ওরা প্রত্যেকে জানে ওদের পাপের পাল্লা এত ভারী হয়েছে, বাংলাদেশের মানুষ তাদের ছাড়বে না, এই জন্য রক্ষা কবচ চাই। ওরা নাকি বিপ্লবী। পৃথিবীর কোন দেশের বিপ্লবীরা রক্ষা কবচ চেয়েছে? আমি অনেক আগে আপনাকে একটা শোতে বলেছিলাম, আমরা রাশিয়ান জার সরকারের বিরুদ্ধে বিপ্লবের বলশেবিক আন্দোলনের কথা জানি। সে বলশেবিক বিপ্লবীরা কি রক্ষা কবচ চেয়েছিল? ইরানের বিপ্লবীরা কি বিপ্লবীর পরে রক্ষা কবচ চেয়েছিল? চীনের বিপ্লবীরা কি মাও সেতুংয়ের কাছে রক্ষা কবচ চেয়েছিল? কারণ তারা দেশের জন্য কাজ করেছে, তারা অন্য দেশের স্বার্থ উদ্ধার করার জন্য নিজের দেশকে বিক্রি করতে চায়নি, সেজন্য মানুষ তাদের পক্ষে ছিল। আজকে বছর ঘুরতে না ঘুরতেই আমি যেটা বলছিলাম, অসংখ্য আন্দোলনকারী, সেলিব্রিটি, সাধারণ ছাত্র, শিক্ষক সবাই বলছে যে না, আমাদের সাথে প্রতারণা করা হয়েছে। এই যে প্রতারণা কোন লেভেলে? 5 আগস্টের পরপরই যে ফেনী এবং নোয়াখালী কুমিল্লা অঞ্চলে বন্যা, সে বন্যাকে কেন্দ্র করে 10 কি 12 কোটি টাকা চাঁদা, সে চাঁদা কোথায়? আপনি সস্তা জনপ্রিয়তা অর্জন করার জন্য আপনি কয় টন গম পেয়েছেন তার হিসাব দিবেন, আর 12 কোটি টাকার ত্রাণের হিসাব দিবেন না। আপনি আবার সতত দাবি করবেন, মানুষকে বোকা বানানোর সময় নেই। আপনি আওয়ামী লীগের দুর্নীতি নিয়ে কথা বলবেন। গত কদিন আগে আমি দেখলাম যে বরিশালে 2টি বাথরুম তৈরি করা হয়েছে 2 কোটি টাকা খরচ করে। হ্যাঁ, 2 কোটি টাকা খরচ করে বাথরুম তৈরি করা যায়, সে ফিটিংস আসবে ইতালি থেকে, ফ্রান্স থেকে, কিন্তু যে বাথরুম দেখলাম ওখানে 2 লাখ টাকার বেশি খরচ হওয়ার কথা না। এই দুর্নীতিবাজরা আবার আওয়ামী লীগের দুর্নীতি নিয়ে কথা বলে, এই দুর্নীতিবাজরা আবার রূপপুর পারমাণবিক কেন্দ্রের দুর্নীতি নিয়ে কথা বলে। রূপপুর পারমাণবিক কেন্দ্রে কিছু দুর্নীতি হয়েছিল, কিন্তু দুর্নীতির সাথে যারা জড়িত ছিল, সেই কন্ট্রাক্টর, সেই ইঞ্জিনিয়ার, প্রত্যেককে কি সাজার আওতায় আনা হয় নাই? কাউকে কি ছেড়ে দেওয়া হয়েছে? এবং আজকে তো ক্লিয়ার, সেই ইঞ্জিনিয়ার বুয়েট ছাত্র দলের সহসভাপতি ছিল। তাহলে আমি যদি বলি পরিকল্পিতভাবে সেগুলো করা হয়েছে, কিন্তু সাজা তো দেওয়া হয়েছে। আপনি অন্যায় করলে কি গুলি করে মেরে ফেলবেন? সাজাই তো দিবেন তাদেরকে। এমন তো না যে আওয়ামী লীগ কাউকে ছেড়ে দিয়েছে। আপনারা কার বিচার করছেন? আমি সেটা বললাম, ওই বালিশ যিনি কিনেছিলেন তিনি তারেক রহমানের ছাত্র দলের সহসভাপতি ছিলেন বুয়েটে, এবং তিনি ওই বালিশ কাণ্ড, আমি এটাকে সমর্থন করছি না, বালিশ কাণ্ড করার কারণে সেই ইঞ্জিনিয়ার এবং সেই কন্ট্রাক্টর প্রত্যেককে আদালত সাজা দিয়েছিল। এমন তো না যে ওদেরকে পুরস্কৃত করা হয়েছে।
এবং যে উদ্ভট কথাটা বলছে যে 5 বিলিয়ন টাকা ঘুষ চাওয়া হয়েছিল, আজকে সেই কথা কোথায়? রাশিয়ার রাষ্ট্রদূত স্পষ্ট করে বলেছে যে আমরা তো সে বোকা না, আমি কেন 5 বিলিয়ন দিব। আর এই একটা প্রজেক্টে 5 বিলিয়ন, যেখানে মজার বিষয়টা কি, যেখানে সরকারের পার্টিসিপেশন হচ্ছে 12 বিলিয়নের মধ্যে 1 বিলিয়নের কম, 10%। তাহলে সরকার টাকাই দিল 10%, আপনি বলছেন এখান থেকে 35% চুরি। আপনি 5 বিলিয়ন মানে তো 40%। 12 বিলিয়নের মধ্যে যদি 5 বিলিয়ন ঘুষ হয় তাহলে সেটা 40%। তো সরকারের সেখানে মানে পার্টিসিপেশন হচ্ছে বিলো 10%। 10% মানে আপনার টোটাল প্রজেক্টের বিলো 10%। তাহলে এই যে মিথ্যাচার, এগুলো তো আজ মানুষের কাছে ক্রিস্টাল ক্লিয়ার। আবার দেখেন, এটাকে নিয়ে বলা হচ্ছে এখানে বিশাল চুরি হয়েছে, আবার এটাকে নিয়ে বাহবা নেওয়া হচ্ছে, বলা হচ্ছে যে জিয়াউর রহমান স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্ন তারেক রহমান বাস্তবায়ন করছে। এখন মানুষ কি হাসবে না কাঁদবে আমি জানি না, আমি নিজে অবাক হই। এই দাবিগুলো করে প্রধানমন্ত্রী কি নিজেকে বড় করছেন নাকি ছোট করছেন? প্রধানমন্ত্রীকে আমি অনুরোধ জানাবো, ওনাকে ভাবতে হবে পার্লামেন্টে দাঁড়িয়ে তাকে খুশি করার জন্য যারা বলছে শিশু মুক্তিযোদ্ধা, তারা কি তাকে সম্মানিত করছে নাকি তাকে হাসির পাত্রে পরিণত করছে, নাকি মুক্তিযুদ্ধটাকে হাসির পাত্রে পরিণত করছে? যে তারা দাবি করে যে বিএনপি মুক্তিযোদ্ধা দল, আমি অস্বীকার করি না, জিয়াউর রহমান অবশ্যই বড় একজন মুক্তিযোদ্ধা ছিলেন, যদি বা পরবর্তীতে তিনি ক্ষমতার জন্য মুক্তিযুদ্ধের চেতনার মানে ব্যাপক ক্ষতি করেছিলেন। গোলাম আজম থেকে বাংলাদেশে নিয়ে এসে যুদ্ধাপরাধীদেরকে কারাগার, 11,500 রাজাকারকে কারাগার থেকে ছেড়ে দিয়ে অনেক ক্ষতি করেছিলেন। বাট এট দ্য সেম টাইম 71 তার ভূমিকার কারণে তিনি বীরোত্তম খেতাব পেয়েছিলেন। তো আজকের এই রাজাকার শাবকরা সেদিন যদি জিয়াউর রহমানকে পেতেন তারা কি আদর করতেন? এখন যেভাবে চুম্মা দিয়ে বেড়ায়, চুম্মা দিতেন নাকি গুলি করে মারতেন? হ্যাঁ, এই জিনিসগুলো তাকে ভাবতে হবে। তাহলে এখন এই যে জুলাই যোদ্ধা, কোথায় মুক্তিযোদ্ধা, কোথায় জুলাই যোদ্ধা? এগুলি সবই ওই যে মেট্রিকুলাস ডিজাইনের পার্ট। এগুলো করে একই সাথে নতুন মামলা তৈরি হচ্ছে শাপলা চত্বর নিয়ে। আমি তো আপনাকে বললাম যে এই মামলা কেন তৈরি হতো। শাপলা চত্বরে যারা বলেছিল যে আদিলুর রহমান, উনি বলেছিলেন এই শয়তান যে সেখানে 10,000 লোক মারা গেছে। আমি সাইন্টিফিক্যালি একটা কথা বলেছিলাম ওই সময়, একজন মানুষের শরীরে 4 থেকে 5 লিটার রক্ত থাকে। 10,000 মানুষ যদি মারা যায় তাহলে সেখানে 50,000 লিটার রক্ত পড়েছে। ওভারনাইট 50,000 লিটার রক্ত শুকানোর মতো কোন মেশিন পৃথিবীতে আছে কিনা? সাধারণত ক্রিকেট খেলায় দেখবেন মাঠে যদি বৃষ্টি হয় একটু, সে বৃষ্টি 1.5-2 ঘন্টা শুকানোর জন্য কন্টিনিউসলি 2টা হেলিকপ্টারকে বাতাস করতে হয়। তার আগে পানিগুলা নিষ্কাশন করতে হয়, পানি নিষ্কাশন করে মাঠকে খেলার উপযোগী করার জন্য, অর্থাৎ পানি শূন্য করার জন্য, যেন স্লিপ খেয়ে পড়ে না যায়। 2-3টা হেলিকপ্টারকে 2-4 ঘন্টা সেখানে ক্রমাগত কাজ করতে হয়। তাহলে এই যে 10,000 লিটার, পরে বলা হলো যে 2,000 লোক মারা গেছে, পরে বলা হলো যে 1,000 লোক মারা গেছে। 1,000 লোকও যদি মারা যায় ওখানে তো 5,000 লিটার রক্ত থাকার কথা। এবং সেখানে আপনার পরবর্তীতে জনাব সাবির মুস্তাফা, বিবিসি সাংবাদিক, আওয়ামী লীগের কেউ না, আজকে তার বিরুদ্ধে কথা বলা হচ্ছে। তিনি স্পষ্ট করে বলেছেন যে আমার রিপোর্টার সেখানে ছিল, সেখানে একজন মানুষ মারা যায়নি। এবং শুধু সেটা না, সেখানে আপনি সম্ভবত মুহিবুল্লাহ বাবুনগরী, যে ওদের একজন মুরব্বী, উনি স্পষ্ট করে বলেছেন যে এটা তো একটা ব্ল্যাকমেলিং করা হয়েছে হেফাজতকে নিয়ে বিএনপি জামাতিরা। আমাদের তো ওখানে যাওয়ার কোনো কথা ছিল না, আমাদের নিয়ে যাওয়া হলো। ওখানে কোনো নামাজের ব্যবস্থা ছিল না, পেশাবের ব্যবস্থা ছিল না, উজুর ব্যবস্থা ছিল না, কেন নিয়ে যাওয়া হলো? হ্যাঁ, এবং তিনি নিজেই বলেছেন যে সেখানে সাউন্ড গ্রেনেড তৈরি করে দিয়ে ভীতি তৈরি করা হয়েছে যাতে মানুষ যেতে পারে। এবং পরবর্তীতে কিছু 43 জন শহীদের একটা তালিকা এই ভণ্ড আতিউর রহমান প্রকাশ করেছিলেন। সেই 43 জনের মধ্যে দেখা গেল 17 জন মানে কবর থেকে ফেরত এসেছিল এবং তারা রীতিমতো মাদ্রাসা মক্তবে পড়াশোনা করছে। এই যে
পুরো জাতির সাথে একটা প্রতারণা। সবচেয়ে গুরুত্বপূর্ণ ওদের কাছে তার কোনো যে জিনিসটা একটা ঘটনা ঘটলে, একটা অ্যাক্সিডেন্ট ঘটলো, ওখানে একটু মারা গেলে গার্জিয়ান পাওয়া যায়। এই ঘটনায় কোথাও কোনো গার্জিয়ান পাওয়া যায় নাই। আমি তো সেটা বললাম, ওরা বলুক না যে একটা লিস্ট, একটা তালিকা প্রকাশ করুক যে অমুক জেলার, অমুক উপজেলার, অমুক ইউনিয়নের এই নিয়ে মারা গিয়েছে, তারপরে সেখানে গিয়ে সেটা তদন্ত হোক মারা গিয়েছে কিনা। এটা তো গোপন করার কিছু নাই, মারা গিয়েছে কিনা। শুধু মুখস্থ এগুলো কেন? ওই যে বললাম, তাদের মনে ভয়, মানুষ আওয়ামী লীগকে আবার তাদের মনে কোঠায় জায়গা দিচ্ছে, ওদের বাঁচার পথ নেই, ওদের প্রতারণা ধরা পড়ে গিয়েছে। এই প্রতারণা থেকে বাঁচার জন্য এগুলা করা হচ্ছে। ইলেকশনের আগে তো একটা ছড়িয়েছিল সবভাবে আপনাদের একটা সমর্থন, আপনারা চাইছিলেন ইলেকশনটা হোক, গণতান্ত্রিক সরকার আসুক, জামাতকে ঠেকানোর জন্য আওয়ামী লীগের লোকজন বিএনপিকে ভোট দিয়েছে। সেটা ভেঙে গেল কেন সেই সমঝোতা? আপনি যেমনটি বলছেন যে আওয়ামী লীগ জামাতকে ভোট দেবে, এরকম আওয়ামী লীগের কোন দলীয় সিদ্ধান্ত ছিল না, এটা একেবারে ক্রিস্টাল ক্লিয়ার। এখন অনেক জায়গায়, যেহেতু আওয়ামী লীগ একটা গণসংগঠন, আপনি আওয়ামী লীগের শ্রেণী চরিত্রটা ভালো করে চেনেন। আওয়ামী লীগের কোন মানে সমর্থক কর্মীরা তো ভোট দেবে কোথায়? কর্মীরা তো নিজের বসত বিটায় যাওয়ার সুযোগ নেই। এবং এখনো তো দেখা যাচ্ছে যে হয়তো মনে করতেছে হয়তো রাগ খুব কমে গিয়েছে, আমি এলাকায় যাই, নিরীহ আওয়ামী লীগ কর্মী, তার উপর এখনো মব হচ্ছে, এখনো তাকে পুলিশে ধরিয়ে দেওয়া হচ্ছে। কয়েকদিন আগেও দেখেছেন যে আপনার সিলেটে একজনকে পুড়িয়ে হত্যা করেছে। তো সেই সময় আওয়ামী লীগ সমর্থনকারী কেউ হয়তো মনে করতে পারে যে ঠিক আছে, আমি এই কারণে জামাতকে ভোট দিব না, সেরকম হয়েছে। কিন্তু আওয়ামী লীগ দলীয়ভাবে কোনো সিদ্ধান্ত ছিল না যে আমাদের কোনো ভোট কারো পক্ষে দেওয়া হবে। আমাদের সিদ্ধান্ত ছিল যে আমরা ভোট কেন্দ্রে যাব না, এবং সেই কারণে মানুষ আমাদের ডাকে সাড়া দিয়েছিল। আমরা নির্বাচন বর্জনের আহ্বান জানিয়েছিলাম, মানুষ আমাদের ডাকে সাড়া দিয়েছিল বলে কিন্তু এই নির্বাচনে তাদের সেই প্রত্যাশিত ভোট কাস্ট হয়নি। যে কারণে তাদেরকে সেখানেও ছলনার আশ্রয় নিতে হয়েছে, সততার আশ্রয় নিতে হয়েছে। সেটা কি আমরা দেখলাম যে দুপুর 12টা পর্যন্ত আপনার মাত্র 14% ভোট কাস্ট হলো। নর্মালি আমাদের দেশে নির্বাচনের যে ট্রেন্ড, সেখানে অর্ধেকের বেশি ভোট কাস্ট হয়ে যায় 8টা থেকে 12টার মধ্যেই। এরপরে ভোট কাস্টিংটা স্লো হয়ে যায়, এবং বিকালের দিকে গিয়ে 2টার পরে গিয়ে খেয়ে দিয়ে আর কিছু লোক ভোট দিতে, সেটা খুব ছোট্ট অংশ। কিন্তু আমরা দেখলাম যে দুপুর 12টা পর্যন্ত যে মাত্র 14% ভোট কাস্টিং দেখানো হয়েছিল, সেটা 1 ঘন্টা পরে সেটা হয়ে গেল 46%। তাতে তো একটা বিষয় ক্লিয়ার যে এটা একটা মেকানিজম, এবং এই মেকানিজম বলেই কিন্তু আপনার মব সম্রাট ইউনূসের প্রিয় জঙ্গি মাহফুজ কিন্তু নির্বাচনের পরেই বলেছিল এই যে ভাগ বাটোয়ারা নির্বাচনটা করলেন এটা বুঝবেন। আবার জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছিল যে এটা ইতিহাসের সেরা ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর নির্বাচন। এরপরে তো বলার কোনো সুযোগ নেই যেখানে আওয়ামী লীগ ভোট দিতে গিয়েছিল, সাধারণ মানুষ ভোট দিতে গিয়েছিল। আপনি প্রকৃত ভোটের যে চিত্র আমরা যেটা দেখেছি টেলিভিশনে এবং পত্রিকায় যে ছবিগুলো দেখেছি, ইভেন আমি দক্ষিণ বাংলায় পত্রিকা যে ছবি দেখেছি, দুপুর 12টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভোট কেন্দ্রের সামনে মানুষের যেই লাইন দেখেছি, তাতে তো তার সাথে তো কাস্টিং বোর্ড যেটা দেখানো হয়েছে ফুরিয়ে ফাঁপিয়ে, তার সাথে বাস্তবতার কোনো মিল নেই। তো মানুষ ভোট দিতে গেলে তো এত মানুষ ভোট কেন্দ্রে থাকার কথা। এবং যেখানে গোপালগঞ্জে দেখানো হয়েছে যে একজন প্রার্থী 1 লাখের উপরে ভোট পেয়েছে, অথচ পুরো গোপালগঞ্জে তো 5000 মানুষ আমি ভোট কেন্দ্রে দেখিনি। আপনি বলতে পারেন যে আপনি কিভাবে দেখবেন? এখন তো প্রযুক্তির যুগ, এখন তো লুকানোর কিছু নেই। আপনি একটা টেলিফোন করে যদি বলেন যে তোমার গ্রামটা আমাকে দেখাও, ভিডিওটা অন করলে তো সব খুললা সব ক্রিস্টাল ক্লিয়ার দেখা যাচ্ছে। তো এইভাবে তো এটা একটা প্রতারণা নির্বাচন। এখানে নর্মালি বিএনপির যে সমর্থক বা জামাতের যে সমর্থক আমরা মনে করি, সে ভোটটাও তো কাস্ট হয়নি, কারণ মানুষ তাদেরকে ঘৃণা করে প্রত্যাখ্যান করেছে। আপনাকে মাথায় রাখতে হবে যে এইবার এই নির্বাচনে জামাত যতই আত্মতুষ্টি লাভ করুক প্রতারণা করে, তারা যদি রিয়ালাইজ করে তারা বুঝবে যে তারা কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে। কারণ তারা ভোট পাওয়ার জন্য যাহা রোজা তাহাই পূজা, যিনি নবী তিনি কৃষ্ণ বলে যে মানুষের মধ্যে একটা মানে বিভ্রম তৈরি করেছে প্রতারণার ফাঁদ ভোট পাওয়ার জন্য, এবং যে হারে ব্যস্ত বিক্রি করেছে, তাতে
এক সময়ে আমি দেখেছি বেশ কয়েকজন ধর্মভীরু মানুষ যারা জামাতের প্রতি একটা দুর্বলতা ছিল, তারা তাদের প্রতি এখন ঘৃণায় তাদের কাছ থেকে মানে মুখ ফিরিয়ে নিয়েছে। এটি কিন্তু বর্তমান বাস্তবতা। আর বিএনপির চাঁদাবাজির কারণে মানে মানুষ কি পরিমাণ অতিষ্ঠ হয়েছে সেটা বাদে দেন। বিএনপির অনেক আত্মসমালোচক নেতাকেও আমি দেখেছি যে চরম তাদের প্রতি বিতৃষ্ণ হতে, যে না এই দলটা হবে না, তো যে কারণে তাদের মানুষও কিন্তু ভোট কেন্দ্রে যায়নি। আপনাকে একজন লিখেছেন, আমার একটা প্রশ্ন, আমরা কখন স্বাভাবিক জীবন যাপন করতে পারবো, আমাদের পরিবারের কাছে কখন ফিরতে পারবো? এটা আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে উনি আমার কাছ থেকে জানতে চাইতে পারেন, কিন্তু আমার কথা হচ্ছে কি, যদি কোন দেশে একটা সুস্থ গণতান্ত্রিক রাজনীতি বিরাজমান করে, এই যে বিএনপি দাবি করছে যে তারা একটা গণতান্ত্রিক রাজনৈতিক দল, এই দাবির প্রতি যদি তার 1% সততা থাকে, তাহলে এই প্রশ্নটাই আসতে পারে না। অর্থাৎ এরকম কিন্তু এটি একটি প্রশ্ন নয়, এরকম লক্ষ প্রশ্ন আজকে বাংলাদেশের আকাশে ঘুরে বেড়াচ্ছে। আমরা কখন স্বাভাবিক জীবনটা পাবো? আমি রাজনীতি করি, আমি আওয়ামী লীগ করি, আমি বিএনপি করি, আমি কমিউনিস্ট পার্টি করি, আমি জাতীয় পার্টি করি, আমি জামাত করি, এই জন্য কি আমি স্বাভাবিক জীবন পাবো না? আমি চ্যালেঞ্জ করলাম বাড়ি ভাই, ৭১ মহান মুক্তিযুদ্ধের পরেও আপনি সালাউদ্দিন কাদের, ফজল কাদের চৌধুরী, অথবা খানে সবুর, অথবা মশিউর রহমান জাদু মিয়া, অথবা আপনার শাহাদিস, যারা মুক্তিযুদ্ধের বিপক্ষে ভূমিকা নিয়েছিল, তাদের বাড়িতে আগুন দেওয়া হয়। আপনি হিটলার, সারা পৃথিবীতে সবচেয়ে ঘৃণিত ব্যক্তি, হিটলারের বাড়িতে আগুন দেওয়া হয়, কিন্তু সে সারা পৃথিবীতে ঘৃণিত। তাহলে কেন আগুন দেওয়া হচ্ছে? কারণ ওরা বাংলাদেশটা বেচবে, এটা আগে জানতো ষড়যন্ত্রকারী। বেচলে যেন মানুষ স্বাভাবিক জীবন যাপন করতে পারলে তো দেশ বিক্রির বিরুদ্ধে জনমত তৈরি হবে, জনরোষ তৈরি হবে, তখন দেশ বিক্রিটা হবে না। এই ভয়ে কিন্তু এগুলা করা হচ্ছে। সুতরাং এই ভয়ের সংস্কৃতিটাকে আমাদেরকে যদি আমরা মানে নিশ্চিহ্ন করতে চাই, আমাদেরকে সাহস করে এগিয়ে আসতে হবে। মানুষ এগিয়ে আসছে, এটা হচ্ছে আশাবাদের বিষয়।